হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণগত রসায়নের বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করব। এখানে 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে বলা আছে আর্সেনিকে কয়টি যোজন ইলেকট্রন আছে। তাহলে এখন আমাদের জানতে হবে যোজন ইলেকট্রন কি জিনিস। যোজন ইলেকট্রন হচ্ছে কোনো একটি পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে তাকে বলা হবে ওই পরমাণুটির জন্য তার যোজন ইলেকট্রন। এখানে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। তাহলে এখন আমরা আর্সেনিককে ইলেকট্রন বিন্যাস করব। আর্সেনিককে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কি পাই? আমরা পাইতেছি হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s আর হচ্ছে 4p। তাহলে এখানে মোট ইলেকট্রন হচ্ছে 10, 12, 18, 19, 20, 10, 30 এবং 33। তাহলে এখন আমাদের এখানে সর্বশেষ শক্তিস্তর হচ্ছে আমার 4 নম্বর শক্তিস্তর। তাহলে এখন 4 নম্বর শক্তিস্তরের মধ্যে মোট ইলেকট্রন আছে 5টি। তাহলে আমি বলতে পারি এখানে আর্সেনিকের যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন হচ্ছে আমার 5টি। তাহলে আনসার হবে সি। এখানে 2 নম্বর যে এমসিকিউটা দেওয়া আছে, বলা আছে প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতু হতে প্রাপ্ত একটি M3+ আয়নে 5টি ইলেকট্রন 3D সাবসেলে অবস্থিত। M3+ আয়নটি কী হতে পারে? তাহলে এখানে ট্রানজিশন ধাতু বলতে বোঝানো হয়েছে আমাদের যে অবস্থান্তর মৌলগুলো আছে, অবস্থান্তর মৌলগুলোকে। তাহলে এখন আমরা যদি দেখি ডি নাম্বার অপশনে দেওয়া আছে স্ক্যান্ডিয়াম 3+। স্ক্যান্ডিয়াম কোনো অবস্থান্তর মৌল নয়, তাহলে এটা আমার এখানে আনসার হতে পারবে না। এখন আমরা একটা একটা করে চেক করব কোথায় আমার ডি অরবিটালের মধ্যে 5টি ইলেকট্রন থাকবে। তাহলে এখন আমরা যদি ক্রোমিয়ামকে ইলেকট্রন বিন্যাস করি, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। তাহলে এখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d এবং 4s। তাহলে আর্গনের মধ্যে ইলেকট্রন থাকে 18টা, আর 19, 20 আর হচ্ছে এখানে 4টা থাকার কথা, বাট এটার ইলেকট্রনটা হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। এখানে থাকবে হচ্ছে 1 আর এখানে থাকবে হচ্ছে 5। এটা হয় কেন? এটা হয় হচ্ছে সুস্থিতি অর্জনের জন্য এই ধরনের ইলেকট্রন বিন্যাস করে থাকে ক্রোমিয়াম। আর এখন ক্রোমিয়াম যদি 3টা ইলেকট্রনকে ত্যাগ করে দেয় তখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম। আর্গন 3d 4s। তাহলে সে 4s এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন এবং ডি অরবিটাল থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, তখন আমরা ইলেকট্রন বিন্যাসটা পাবো হচ্ছে এরকম 3d3। তাহলে এখানে আমরা দেখতেছি ডি এর মধ্যে 3টা ইলেকট্রন আছে, কিন্তু আমার প্রশ্নের মধ্যে বলা আছে যে 5টি ইলেকট্রন থাকবে হচ্ছে 3D সাবসেলের মধ্যে। তাহলে এখানে যেহেতু আমার 3D সাবসেলের মধ্যে 3টি ইলেকট্রন আছে, তাহলে এই ক্রোমিয়াম এটাও আনসার হবে না। এখন আমরা দেখব হচ্ছে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে। ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা 25। তাহলে এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাবে এখানে থাকবে আর্গন আর 3d5 আর হচ্ছে 4s2। এখন ম্যাঙ্গানিজ 3+, এটার ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? এটা হবে 3d4s। তাহলে সে 4s অরবিটাল থেকে 2টি ইলেকট্রন এবং ডি অরবিটাল থেকে একটি ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে এটা হবে 0 আর এটা হবে 4। তাহলে ডি এর মধ্যে 4টি ইলেকট্রন আছে, তাহলে এখন আমার ম্যাঙ্গানিজ এটাও হবে না। এখন আমরা যদি আয়রনকে ইলেকট্রন বিন্যাস করি, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26 এবং আয়রনের ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম আর্গন 3d4s। তাহলে 18, 19, 20 এবং 26। ওকে, সে যদি 3টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে Fe3+, এটার ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? আয়রন 3+ যখন সে উৎপন্ন করবে তখন সে 4s থেকে 2টি ইলেকট্রন এবং ডি অরবিটাল থেকে একটি ইলেকট্রনকে ত্যাগ করবে, তখন দেখা যাবে ডি এর মধ্যে 5টি ইলেকট্রন থাকবে। তাহলে এখন আমরা খুব ইজিলি বলতে পারি M3+ আয়নটি মূলত Fe3+কে নির্দেশ করে। তাহলে এখানে আমার আনসার হবে সি। 3 নম্বর এমসিকিউর মধ্যে বলা আছে নিচের কোন বিন্যাসটি পলির বর্জন নীতি ও হুন্ডের নীতি সমর্থন করে? তাহলে পলির বর্জন নীতির মধ্যে বলা আছে যে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারবে না যে কোনো 2টি ইলেকট্রনের জন্য। আর হুন্ডের নীতির মধ্যে বলা আছে কি যে আমরা অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রন একটি একটি করে দেব এবং একটি একটি করে দেওয়ার পর তারা হচ্ছে জোড়বদ্ধ হবে।
ওকে, এখন আমাদের এ নাম্বার যে অপশনটা দেওয়া আছে, এই নাম্বার অপশনের মধ্যে এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন, এখানে একটি একটি করে আছে, বাট এখানে আমার ইলেকট্রন আছে দুইটা। তাহলে আমরা ইলেকট্রন আগে আমার প্রথম যেই শক্তি স্তরগুলো থাকবে এগুলোর মধ্যে দিতে হবে, তারপর হচ্ছে জোড়বদ্ধ হবে। কিন্তু এখানে দেখা গেছে প্রথমের দিকে দুটো ইলেকট্রন মানে বিজোড় অবস্থায় আছে, কিন্তু শেষের দিকে জোড়বদ্ধ। তাহলে এটা মানে হুন্ডের নীতিকে সমর্থন করে না। তারপর আমাদের বি নাম্বার যে অপশনটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে দুইটা ইলেকট্রনের স্পিন একমুখী। কখনোই দুটি ইলেকট্রনের স্পিন একমুখী হতে পারবে না। একটি ইলেকট্রনের স্পিন যদি একদিকে হয়, ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে অপর ইলেকট্রনের স্পিন হবে বিপরীতমুখী, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিন্তু এখানে দেওয়া আছে ঘড়ির কাঁটার দিকে দুটো স্পিন, তাহলে এটা আমার হবে না। এবার সি নাম্বার অপশনটার মধ্যেও সেম প্রবলেম। এখানে আমার দুটো ইলেকট্রন, এটার স্পিন একমুখী, তাহলে এটাও হবে না। তারপর আমার যে ডি নাম্বার অপশনটা আছে, ডি নাম্বার অপশনের মধ্যে এটা মূলত হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতি দুটাকেই সমর্থন করতেছে, কারণ এখানে ইলেকট্রনগুলো প্রথমে আমরা এই জোড়বদ্ধ আছে এবং একটা একটা করে এখানে আমার ইলেকট্রন অবস্থান করতেছে, এবং তারা হচ্ছে এই পলির বর্জন নীতিকেও সমর্থন করতেছে। তাহলে আমার এখানে আনসার হবে ডি। 4 নম্বর যে এমসিকিউটা দেওয়া আছে, এখানে বলছে কোবাল্ট এবং কোবাল্ট 2+ এর জন্য নিচের কোন যোজ্যতা ইলেকট্রন বিন্যাসটি সঠিক। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে কোবাল্টের জন্য ইলেকট্রন বিন্যাস করবো এবং কোবাল্ট 2+ এর জন্য ইলেকট্রন বিন্যাস করবো। এখন কোবাল্টের পারমাণবিক সংখ্যা হচ্ছে 27। তাহলে এখন আমরা যদি কোবাল্টের জন্য ইলেকট্রন বিন্যাস করি, তখন আমরা পাবো হচ্ছে আর্গন 3d এবং 4s। তাহলে এখানে 18টা চলে যাবে, 18টা চলে গেলে 19, 20 এবং 7, 27। আর এখন আমরা যদি কোবাল্ট 2+ এর জন্য ইলেকট্রন বিন্যাস করি, তখন পাবো হচ্ছে আর্গন 3d7 এবং 4s 0, অর্থাৎ সে দুটো ইলেকট্রন ত্যাগ করলে 4s এর মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে আমাদের এখানে যোজ্যতা স্তরের ইলেকট্রন হবে 3d7, 4s2, আর এটার মধ্যে হবে 3d7 এবং 4s 0। এখন আমরা চেক করব কোনটার মধ্যে এরকম ধরনের ইলেকট্রন আছে। এখন আমরা যদি দেখি সি নাম্বার অপশনটার মধ্যে 3s 0, তাহলে এটা হবে না। বাট ডি নাম্বারের মধ্যে আছে 3d7 4s2 অ্যান্ড 3d7 4s 0, তাহলে আমার এখন ডি নাম্বার অপশনের সাথে মিলতেছে, তাহলে আনসার হবে ডি। 5 নম্বর যে এমসিকিউটা দেওয়া আছে, বলা আছে 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের এম শেলে কতটি ইলেকট্রন থাকবে। এখন আমরা যদি 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটাকে চিহ্নিত করি, এটা হচ্ছে মূলত আয়রন। এখন আয়রনকে আমরা ইলেকট্রন বিন্যাস করব। আয়রনকে ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর হচ্ছে 4s। তাহলে এখানে আমাদের 10, 12, 18, 19, 20 এবং 6, 26। এখন আমাদের কোনটা কোন শেল? 1 নম্বর যে শক্তি স্তর, এটাকে বলা হয় কে শেল। 2 নম্বর শক্তি স্তরকে বলা হয় এল শেল। 3 নম্বর শক্তি স্তরকে বলা হয় এম শেল এবং 4 নম্বর শক্তি স্তরকে বলা হয় এন শেল। এখন আমাদের এই এম শেলের মধ্যে মোট কতটা ইলেকট্রন আছে আমরা এখন হিসাব করব। 6 এবং 6, 12, তাহলে 14টা ইলেকট্রন আছে। তাহলে এখন আমার আনসার হবে সি। 6 নম্বর এমসিকিউটার মধ্যে বলা আছে নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন আমরা দেখব যে এই 4f, 5d, 6p এবং 7s এগুলোর মধ্যে সবচেয়ে মানে n+l অর্থাৎ শক্তির মান সবচেয়ে কম কোনটার। তাহলে এখন আমরা যদি জানি যে s, তারপর p, d এবং f, এগুলোর মধ্যে আমাদের l এর মানটা হয় হচ্ছে আমার 0, 1, 2 এবং হচ্ছে 3। এখন যদি আমরা হিসেব করি তাহলে দেখতে পাই যে 4f এর ক্ষেত্রে আমার n+l, 4f এর ক্ষেত্রে n+l এর মান কত হবে? 4f এর ক্ষেত্রে n+l এর মান হবে 4 প্লাস হচ্ছে 3, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 7। তারপর আমরা যদি দেখি যে 5d এর ক্ষেত্রে আমাদের n+l এর মান কত হবে? এখানে n+l এর মান হবে 5 প্লাস হচ্ছে 2, অর্থাৎ 7। আমাদের 6p এর ক্ষেত্রেও 7 হবে এবং
আমাদের 7s এর ক্ষেত্রেও 7 হবে। তাহলে এখন দেখব যে আমাদের n এর মান সবচাইতে ছোট কোনটার ক্ষেত্রে। তাহলে এখানে n এর মান সবচাইতে ছোট হচ্ছে আমার 4f এর ক্ষেত্রে। তাহলে এখন আমার আনসার হবে ইলেকট্রনটা সবার আগে প্রবেশ করবে হচ্ছে আমার 4f অরবিটালের মধ্যে। ওকে, এখন আমাদের 7 নাম্বার যে এমসিকিউটা দেওয়া আছে এটা সলভ করবো। এখন 7 নাম্বার এমসিকিউর মধ্যে বলা আছে যে নিম্নের সেটগুলোর কোনটি ক্রোমিয়াম এবং ক্রোমিয়াম 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস দেখায়। তাহলে এখন আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। তাহলে ক্রোমিয়ামকে ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো হচ্ছে আর্গন 3d4s। তাহলে 18টা এখানে চলে যাবে, 18, 19, 20, 4, 24 এরকম হওয়ার কথা, কিন্তু এটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। এই ধরনের ইলেকট্রন বিন্যাস সে প্রাপ্ত করবে। এখন ক্রোমিয়াম 3+, অর্থাৎ ক্রোমিয়াম যদি 3টা ইলেকট্রন ত্যাগ করে তখন সে এরকম ধরনের ইলেকট্রন দেখাবে আর্গন 3d এবং 4s। s থেকে যাবে একটা ইলেকট্রন এবং d অরবিটাল থেকে যাবে দুটি ইলেকট্রন, তাহলে এটা হবে 3d3 এবং 4s 0। এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে সি নাম্বার অপশনটার মধ্যে আমাদের হুবহু এই ইলেকট্রন বিন্যাসটাকে দেখা যায়। তাহলে এখন আমরা বলতে পারবো এটার আনসার হচ্ছে সি। এখানে 8 নাম্বার যে এমসিকিউটা দেওয়া আছে, এখানে বলা আছে নিম্নোক্ত ডি ব্লক মৌলসমূহের কোনটিতে 4s অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে। এখন আমরা যদি এখন সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করি তখন দেখা যাবে ম্যাঙ্গানিজকে ইলেকট্রন বিন্যাস করলে ম্যাঙ্গানিজ এটা হচ্ছে 25 পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে আর্গন 3d4s। তাহলে এখানে আমার 18টা, 19, 20 এখানে থাকবে হচ্ছে 5টা। তারপর আয়রনের ক্ষেত্রে এখানে থাকবে আর্গন, তারপর 3d6, 4s 2। নিকেলের ক্ষেত্রে আর্গন, তারপর 3d4s। তাহলে 18, 19, 20 আর হচ্ছে 8টা থাকবে ইলেকট্রন এখানে। তারপর কপারের ক্ষেত্রে হচ্ছে 29 আর্গন, তারপর 3d এবং হচ্ছে 4s। তাহলে এখন আমরা যদি দেখি আর্গনের এখানে থাকবে হচ্ছে 18টা, আর এখানে 2টা থাকার কথা এবং এখানে 9টা থাকার কথা। তাহলে আমরা যদি এখানে 2টা ইলেকট্রন এবং এখানে 9টা ইলেকট্রন দিই তাহলে s অরবিটালটা পরিপূর্ণ হয়, বাট d অরবিটালটা অর্ধপরিপূর্ণ বা পরিপূর্ণ কিছু হয় না। আর আমরা জানি যদি কোনো একটা অরবিটালের মধ্যে অরবিটালটি যদি অর্ধপূর্ণ অথবা মানে পরিপূর্ণ থাকে তখন হচ্ছে সবচেয়ে বেশি শোষিত হয়। আর এই কপার পরমাণুটার মধ্যে আমরা যদি এখানে একটা ইলেকট্রন এবং এখানে যদি 10টা ইলেকট্রন দিই তখন দেখা যাবে এটা হচ্ছে অর্ধপূর্ণ এবং এটা হচ্ছে সম্পূর্ণ পরিপূর্ণ হয়, যার কারণে আমরা এই ধরনের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কপারের হাতে সবচেয়ে বেশি সুস্থিত। আর এই সুস্থিত অর্জনের জন্য কপার হচ্ছে আর্গন 3d10 আর হচ্ছে 4s1 এই ধরনের ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। তাহলে এখন আমার প্রশ্নের মধ্যে বলা আছে 4s অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে কোন পরমাণুটির ক্ষেত্রে। তাহলে আমরা দেখতেছি কপার পরমাণুর ক্ষেত্রে 4s অরবিটালের মধ্যে একটি ইলেকট্রন থাকবে। এবার 9 নম্বর এমসিকিউর মধ্যে বলা আছে নিম্নলিখিত কোন আয়নটিতে 5টি বিজোড় ডি ইলেকট্রন থাকবে। তাহলে এখন আমরা দেখব যে কোন পরমাণুটির মধ্যে ডি অরবিটালের মধ্যে 5টি ইলেকট্রন থাকতেছে। এখন আমাদের আয়রন পরমাণুর মধ্যে যদি দেখি আয়রন 26, তাহলে এখানে আর্গন 3d এবং 4s। তাহলে এখানে 18টা, 19, 20 আর হচ্ছে 26। আর্গন Fe3+ এর মধ্যে কি ঘটনা ঘটবে? আর্গন 3d এবং 4s। তাহলে সে এখান থেকে 2টো ইলেকট্রন এবং এখান থেকে একটি ইলেকট্রন ত্যাগ করলে এখানে থাকবে হচ্ছে 5। এখন 5কে যদি আমরা হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা এই ধরনের ইলেকট্রন বিন্যাস পাবো। 1, 2, 3, 4 এবং 5। তাহলে এখানে মোট 5টা বিজোড় ইলেকট্রন Fe3+ এর ক্ষেত্রে অবস্থান করবে। তাহলে এখন আমার আনসার হবে ডি। ধন্যবাদ সবাইকে।